গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়েব সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 21 মিক্সড জিকে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করতে চলেছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে রাখো। মার্চ 2025 সালে আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ মিক্সড জিকে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে রয়েছে। তো আমরা এই সপ্তাহে কিন্তু কিছু মিক্সড প্র্যাকটিস ক্লাস করিয়েছি, কিছু টপিক ক্লাস করিয়েছি। ঠিক আছে, তোমরা যারা ক্লাস দেখো রেগুলার তারা বুঝতে পারছো। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে কিন্তু দেওয়া হয়। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটা TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা পাচ্ছ প্লে স্টোরে। এখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি তার মধ্যে নিউ ব্যাচ যেগুলো আছে, এসএসসি জিডি এমটিএস এর জন্য ব্যাচ রয়েছে, রেল এনটিপিসি গ্রুপ ডির জন্য নিউ ব্যাচ রয়েছে। প্রয়োজন হলে অবশ্যই ভিজিট করতে পারো TWS একাডেমি অ্যাপ। NMGNM ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন, WBPKP প্র্যাকটিস ব্যাচ, PSC ক্লার্কশিপ পার্ট 2, রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ। ঠিক আছে, তো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে। মুঘল সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেন বা মনসবদারি ব্যবস্থা চালু করেন, এটি কবে চালু করেন সালটা বলতে হবে। 1577, 1589, আচ্ছা সাল দুটো একই হয়ে গেছে, 1582। কি হবে সঠিক উত্তর এখানে? আকবর মনসবদারি প্রথা কবে চালু করে? মুঘল সম্রাট আকবর, যাকে বলা হয় আকবর দ্য গ্রেট, ভারতের মহান সম্রাটদের মধ্যে মুঘল সম্রাট আকবরের নাম আমরা প্রথমেই পাই। তো মনসব কথার অর্থ কি, এটা পরীক্ষা আসে। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসবদারি ব্যবস্থাটা এটাই, বিভিন্ন পদে ভাগ করা হয়, উচ্চ পদস্থ, নিম্ন পদস্থ। এখন যেমন আমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন চাকরি পরীক্ষায় পোস্ট আমরা দেখতে পাই, তাই তো? বিভিন্ন পদে নিয়োগ করা হয়, একটা ক্যাডার থাকে। তো সেই মনসব হচ্ছে পদমর্যাদা বা পদ ভিত্তিক কাজের ব্যবস্থা, যেটা আকবর চালু করেছিল 1577 সালে। অপশন এ যদি করো উত্তর তোমার সঠিক হয়েছে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক কোন শহরে অবস্থিত? সাইকিয়াট্রিক অর্থাৎ মেন্টাল পেশেন্টদের জন্য যে ইনস্টিটিউট রয়েছে সেন্ট্রালের, সেটা কোথায় অবস্থিত? পুনে, মুম্বাই, গোয়ালিয়র, রাঁচি। আমরা কথায় কথায় রাঁচির পাগলা গারদ বলি, তো সেই পাগলা গারদ মানে ওই যে সাইকিয়াট্রিক পেশেন্টদের জন্য। অপশন ডি হবে সঠিক উত্তর, রাঁচি। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, জমে যায় মানে কি হবে? বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাটা কত? সঠিক উত্তর এখানে কি হবে? ভালো করে প্রশ্নটা পড়ো, দেন অ্যান্সার করো। বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায় অর্থাৎ জমে বরফে পরিণত হয়? কি হবে সঠিক উত্তর? আমরা জলের হিমাঙ্ক জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড নেই, 0 ডিগ্রি ফারেনহাইট আছে, কেলভিন রয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। তাহলে বাদ গেলে উত্তর হবে 273 কেলভিন। 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি আমরা ফারেনহাইট স্কেলে করি 32 ডিগ্রি ফারেনহাইট বরফে পরিণত হয়। উষ্ণতা হচ্ছে এটা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড না হয় তোমাকে করতে হবে 273 কেলভিন, নয় 32 ডিগ্রি ফারেনহাইট। তিনটে তাপমাত্রা একই তাপমাত্রা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, আচ্ছা বিধানচন্দ্র রায়, নাকি প্রফুল্ল সেন? তাহলে এখানে আমরা অপশনে সবগুলো প্রফুল্ল পাচ্ছি। প্রফুল্ল, প্রফুল্ল, প্রফুল্ল। এখন অপশন সেন, সেন, ঘোষ। কি হবে সঠিক উত্তর? খুঁজে বার করতে হবে। অপশন বি। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। তাহলে সেন হলো না, প্রফুল্লচন্দ্র ঘোষ।
পরবর্তী প্রশ্ন, 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করে? বলো কি হবে এখানে সঠিক উত্তর? 2022 সাল অর্থাৎ এখন 25 সাল, আগামী বছর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ঠিক আছে, 3 বছর আগের কথা, কিন্তু এটা আমাদের পড়তে হবে। 2022-এ হয়েছিল কাতারে। কাতার, এখানে বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। 2026 সালে কোথায় হবে কেউ বলতে পারবে? 2026 সালে, 2022-এর পরে 2026 সালে ফুটবল বিশ্বকাপ রয়েছে, পুরুষদের কথা বলা হচ্ছে। তো এই 2026 সালে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে বলো? ফ্রান্সে, আমেরিকাতে, আমেরিকা, কানাডা, মেক্সিকো নাকি রাশিয়া? উত্তর এখানে আমরা কি বলবো? তো 2026-এ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। 2030 সালে হবে 6টি দেশে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং স্পেন, মরক্কো, পর্তুগালে। সেটা হবে 2030 সালে। 2034-এ হবে সৌদি আরবে। শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? মারাঠা বীর শিবাজি, তো তার রাজ্যাভিষেক কত সালে হয়? 1680, 1574, 1674, 1670 সাল। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। 1674 সালে রাজ্যাভিষেক হয়। ঠিক আছে, রায়গড় দুর্গে। শিবাজি সম্পর্কিত যে প্রশ্নটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, কোথায় রাজ্যাভিষেক হয় এবং তার সঙ্গে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একটা চুক্তি হয়, যেটাকে ইতিহাসে পুরন্দর চুক্তি বলা হয়। এই পুরন্দর চুক্তি হয়েছিল 1665 সালে। 1665 সালে পুরন্দরের চুক্তি হয় এবং এটা মূলত শিবাজি ভার্সেস মোগলদের। শিবাজি তার সঙ্গে ঔরঙ্গজেব, কিন্তু ঔরঙ্গজেব সরাসরি ছিল না। ঔরঙ্গজেবের যে সেনাপতি ছিল তার নামটা কি? শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের পুরন্দরের চুক্তি হয় কবে? 1665 সালে। এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি কে ছিল, মানে এই ক্ষেত্রে যে চুক্তিটা অ্যাকচুয়াল হয়েছিল শিবাজির সঙ্গে, শায়েস্তা খাঁ, জয় সিং, আফজল খাঁ, হায়দার খাঁ। উত্তর হবে জয় সিং। ঔরঙ্গজেবের হয়েছিল জয় সিং। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে পুরন্দরের সন্ধি যদি বলা হয় শিবাজির সঙ্গে ঔরঙ্গজেব, এটা মনে রাখতে হবে। ঔরঙ্গজেবের হয়েছিল জয় সিং। অর্থাৎ সরাসরি যদি বলো শিবাজির সঙ্গে জয় সিং এর চুক্তিটা হয়েছিল 1665 সালে, পুরন্দরের চুক্তি। ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে? রামসার সাইট যেভাবে পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা যদি ফেব্রুয়ারি মাসের কনসেপ্টে বলি, ফেব্রুয়ারি 28 এর রেসপেক্টে 2025, এবার বলো ভারতের রামসার সাইট কটি আছে? নাইনটি সিক্স, 90, 89, 85। উত্তর হবে 89। 89টি বর্তমানে রামসার সাইট রয়েছে এবং সব থেকে বেশি আছে কোন রাজ্যে? তামিলনাড়ু। টোয়েন্টি রামসার সাইট রয়েছে সব থেকে বেশি। 20টি, 89টার মধ্যে 20টাই শুধু তামিলনাড়ুতে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে মাত্র 2টি। বলো মাদুরাই কাদের রাজধানী ছিল? চোল, পল্লব, রাষ্ট্রকূট নাকি পাণ্ডব?
মাদুরাই কাদের রাজধানী ছিল? চোল, পল্লব, রাষ্ট্রকূট নাকি পাণ্ডব? মাদুরাই রাজধানী ছিল পাণ্ডবদের। অপশন ডি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? বলো, জলঢাকা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? পশ্চিমবঙ্গের জলঢাকা, চুম্বী উপত্যকা, সিকিমের জেমু হিমবাহ, সিকিমের বিদ্যাং হ্রদ নাকি চিমলেহারি পর্বত? কোশ্চেন নাম্বার 10। জলঢাকা আমাদের উত্তরবঙ্গে এই নদীটা আমরা দেখতে পাচ্ছি। জলঢাকা এটি উৎপত্তি হচ্ছে সিকিমের বিদ্যাং হ্রদ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা স্থাপিত হয় কোন সালে? WBIDC এটা কবে স্থাপিত হয়? 1967, 1981, 1977, 1983? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBIDC এটা স্থাপিত হয় কোন সালে? বলো, এখানে আমরা সঠিক উত্তর কোনটি বলবো? সঠিক উত্তর হবে 1967 সালে এটা স্থাপিত হয়, 1967। পরবর্তী প্রশ্ন, ছাড়পত্র বইটির লেখক কে? সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? ছাড়পত্র বইটির লেখক কে? ছাড়পত্র বইটির লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য তিনি হচ্ছেন এই বইটির লেখক। ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? কোশ্চেন নাম্বার 13। ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায়? উত্তর কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মেক্সিকো? ইটাই মূলত এটা ক্যাডমিয়াম দূষণে হয়। ক্যাডমিয়াম ধাতব দূষণে এই রোগটা হয় এবং এই রোগ প্রথমে দেখা গিয়েছিল জাপানে। মিনামাটা রোগ যেটা প্রথম দেখা যায় জাপানে, যেটা পারদ ঘটিত দূষণে হয়। কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? বিহার, রাজস্থান, মিজোরাম, আসাম? কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? উত্তর হবে এখানে মিজোরাম। লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো? বলো, এখানে আমরা কোনটি বলবো সঠিক উত্তর? লং ওয়াক টু ফ্রিডম এটি কার রচনা? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। বিল ক্লিন্টনের হচ্ছে মাই লাইফ। বলো, চৌসার যুদ্ধ কত সালে হয়? চৌসার যুদ্ধ এটি কত সালে হয়? 1540, 32, 1539, 1537? এটা কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট হুমায়ুন ভার্সেস শেরশাহ। তো এখানে শেরশাহ জয়লাভ করে এবং এই যুদ্ধটা হয় 1539 সালে চৌসার যুদ্ধ। শেরশাহ জয়ী হয়। মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে শেরশাহ আরো একটি যুদ্ধ হয়
সেটা হচ্ছে 1540 সালে হয় কনৌজ কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ। এই দুটো যুদ্ধ কিন্তু মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে শেরশাহের মধ্যে হয়েছিল এবং দুটো যুদ্ধেই শেরশাহ জয়লাভ করে বা জয়ী হয়। কোশ্চেন নাম্বার 17, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় কবে বা কার দ্বারা? ডক্টর বি আর আম্বেদকর, পেরিয়ার ইভি রামস্বামী নাইকার, দিনকর রাও জাভেলকরের দ্বারা, কেশবরাও জেধের দ্বারা। আত্মসম্মান আন্দোলন যেটা প্রতিষ্ঠিত হয় বা আত্মসম্মান আন্দোলন যেটা চালু হয় বা করেছিল কে, কার দ্বারা এটা শুরু হয়? উত্তর হবে পেরিয়ার ইভি রামস্বামী নাইকার দ্বারা, এবং এটা হয়েছিল তামিলনাড়ুতে 1925 সালে। 1925 সালে এই আন্দোলনটা হয় তামিলনাড়ুতে। কোনো পরিবাহীর মধ্যে রোধ যদি আমরা দ্বিগুণ করি তাহলে উৎপন্ন তাপ কত গুণ হবে? তড়িৎ প্রবাহের তাপীয় ফলে আমরা জুলের সূত্র পাচ্ছি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়, তার ফলে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক তোমার ইস্ত্রি যেটাকে আমরা বলছি আয়রন, পাশাপাশি ইন্ডাকশন ওভেন, যেগুলো ইলেকট্রিক দিলে কি হচ্ছে, তাপ উৎপন্ন হয়। তো এটা তড়িৎ প্রবাহের একটা তাপীয় ফল আমরা বলতে পারি। এখানে আছে জুলের সূত্র। বিজ্ঞানী জুলের সূত্র থেকে আমরা কি জানতে পারছি? এখানে তড়িৎ প্রবাহিত হলে বলছে তাপ উৎপন্ন হবে, এবং এই তাপ উৎপন্ন কতটা হবে? এটা পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। প্রবাহ মাত্রার রোধ পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক, এবং এইচ প্রপোর্শনাল টু টি টাইমের সঙ্গে সমানুপাতিক। এই দুটো একসঙ্গে এই তিনটে একসঙ্গে যদি আমরা করি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এই ফর্মুলা আমরা পাই। তাহলে রোধ এর সঙ্গে সমানুপাতিক, তাহলে রোধ যদি আমরা দ্বিগুণ করি তাহলে উৎপন্ন তাপটা কি হবে? উৎপন্ন তাপটা দ্বিগুণ হবে, সমানুপাতিক। যে হারে রোধ বাড়বে সেই হারে তাপ উৎপন্ন হবে। অর্থাৎ রোধ তুমি ডবল করো তাহলে তাপ ডবল হবে। অপশন এ। এখানে আই হচ্ছে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর রোধ, আর টি হচ্ছে সময়। যদি প্রশ্ন আসতো যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা দ্বিগুণ করি তাহলে কিন্তু তাপটা হতো 4 গুণ, কারণ এখানে আয়ের উপরে স্কোয়ার রয়েছে। তাহলে এখানে আয়ের জায়গায় 2i লিখলে 2i স্কোয়ার 4i স্কোয়ার হতো। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাটা যদি আমরা দ্বিগুণ করি সেটা কিন্তু তাপ উৎপন্ন করবে 4 গুণ, অর্থাৎ তাপ সেখানে বর্গের হারে বৃদ্ধি পাবে। দ্বিগুণ করলে 4 গুণ, 4 গুণ করলে 16 গুণ, এইভাবে কিন্তু সেখানে হতো যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা আমরা বাড়াতে পারি। আচ্ছা, যদি রোধ বৃদ্ধি করো, যে হারে বৃদ্ধি করবে সেই হারে তাপ বৃদ্ধি হবে। যদি রোধ দ্বিগুণ করো তাহলে তাপ দ্বিগুণ হবে, যদি রোধ 3 গুণ করো 3 গুণ, 4 গুণ করো 4 গুণ হবে। আবার সময়ের সঙ্গে সরল সম্পর্ক, সময় যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করো সেখানে অর্থাৎ 2 একের জায়গায় 2 করলে দ্বিগুণ হবে, আচ্ছা 3 করলে 3 গুণ হবে। তাহলে এগুলো কিন্তু সমানুপাতিক হারে বাড়বে। এই তিনটে সূত্র মিলে এইটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? বলো, ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? মনোজ সোনি, অরবিন্দ সাক্সেনা, বিনয় মিল, প্রীতি সুদান।
কোশ্চেন নাম্বার 19, সঠিক উত্তর আমরা এখানে কি বলবো? ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রীতি সুদান, অপশন ডি। শ্রীমতী প্রীতি সুদান বর্তমান চেয়ারম্যান রয়েছেন ইউপিএসসির। সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? কোশ্চেন নাম্বার 20 বলো, সব থেকে ভারী গ্যাসের নাম কি? জেনন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, রেডন। সবচেয়ে ভারী গ্যাসের নাম কি হবে? জেনন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, রেডন। সবচেয়ে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস রেডন, রেডনের সংকেত কি? আর এন। সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। বর্তমানে আমাদের অ্যাপ ভিজিট করলে সেখানে প্রচুর ব্যাচ তুমি দেখতে পাবে। তার মধ্যে নিউ ব্যাচ যেগুলো আছে, আমাদের এসএসসি জিডিএমটিএস এর ব্যাচ রয়েছে, রেলের ফাউন্ডেশন ব্যাচ আছে। এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, অর্থাৎ 1 মাস এখনো হয়নি, ক্লাস শুরু হয়েছে। নিউ ব্যাচ বলতে এগুলো আছে এবং এগুলো 5 মাস ধরে লাইভ ক্লাস চলবে এবং টোটাল সিলেবাস কভারেজ আছে উইথ এমসিকিউ প্র্যাকটিস, দেন মক টেস্ট, সব রকম ফ্যাসিলিটিস এখানে আছে। অন্যান্য ব্যাচ যেগুলো চলছে অলরেডি। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? অর্থাৎ রাজ্যের যে পিএসসি আমরা বলি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এখানে যে সদস্যগুলো আছে নিযুক্ত করে কে? অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, নাকি এদের কেউ নন? এখানে আমরা সঠিক উত্তর বলবো রাজ্যপাল। ফাইটোপথোরা পালমিভোরা এটা হচ্ছে এক প্রকার জৈব জীবাণুনাশক, জৈব পতঙ্গনাশক, ছত্রাক ঘটিত আগাছানাশক, নাকি প্রথম জৈব আগাছানাশক? ডব্লিউবিসিএস ফিলিমস এর কোশ্চেন। ফাইটোপথোরা পালমিভোরা এটা এক ধরনের আগাছানাশক এবং এটা ছত্রাক ঘটিত আগাছানাশক। অপশন সি যদি বলো উত্তর তোমাদের সঠিক হয়েছে। নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কোনটি কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণভাবে এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব, মদের উপর আন্তঃশুল্ক। এখানে অপশনে যদি করো উত্তর তোমাদের সঠিক হয়েছে। নিম্নলিখিত কোনটি জলজ ফান্ড? অ্যাডিয়েন্টাম, ড্রাই ওয়াটারিস, সালভিনিয়া, ইকোসেটাম, এই 4টি অপশনের মধ্যে বার করতে হবে কোনটি জলজ ফান্ড। এটাও ডব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন, 2022-এর। উত্তর হবে এখানে সালভিনিয়া, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল 23 এবং 24, 23-24 ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার আছে এবং সেখানে রয়েছে এই যে শিশু শ্রমিক নিষিদ্ধকরণ। এবং এখানে 14 বছরের নিচে যাদের বয়স, অর্থাৎ 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানায় নিয়োগ আইনত নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত কোন উপাদান চুম্বকত্বের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয়? 26 নাম্বার কোশ্চেন, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং আউট অফ 26 আজকের সেটে তোমাদের স্কোর কত আসলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমরা ফ্রি ক্লাস যেগুলো নিচ্ছি কোথায়? দা ওয়ে অফ সলিউশনে, টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখতে পারো। টিডব্লিউএস একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ
আমাদের পেড কোর্সগুলো, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড পেড কোর্স আমরা করাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। তো তোমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে। দেখবে এসএসসি ক্যালেন্ডার প্রকাশ করেছে, ইয়ার ক্যালেন্ডার, পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করেছে। ওবিসি মামলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলো হোল্ড হয়ে আছে এবং অলরেডি ক্যালেন্ডার দিয়ে দিয়েছে যে কোন পরীক্ষা কবে হবে। বিগত বছরের নিয়ে আগে যে পরীক্ষা তার মেন কবে হবে, বা পিএসসি আগামী যে ক্লার্কশিপ আছে ডিসেম্বরে ডেট রয়েছে, আইডিওর আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, পিএসসির ক্যালেন্ডার রয়েছে, এসএসসির ক্যালেন্ডার, রেল যেখানে এনটিপিসি গ্রুপ ডি ফর্ম ফিল আপ গ্রুপ ডির হচ্ছে, এনটিপিসির হয়ে গেছে। তো সেই পরীক্ষাগুলো কিন্তু পেন্ডিং আছে এবং 2025 সালে কিন্তু হয়ে যাবে সব পরীক্ষা 2025 সালে। তাহলে এই বছরটায় তোমাকে সেইভাবে পড়তে হবে যাতে করে তুমি কোনো না কোনো এর মধ্যে একটা সিলেকশন তুমি নিতে পারো। ঠিক আছে, পড়াশোনা করতে হবে। পরীক্ষার ডেট কবে দেবে সেই ভেবে বসে থাকলে চলবে না, কারণ কম্পিটিশন যেভাবে দিনের পর দিন বাড়ছে তোমাকেও প্রস্তুতিটা সেইভাবে বাড়াতে হবে। ওকে, অনেক ভিড়ের মাঝখান দিয়ে তোমাকে ঠেলে যেতে হবে এগিয়ে। তোমার কোয়ালিটি কতটা হতে হবে তুমি বুঝে নাও। তাহলে এই সমস্ত পরীক্ষা 2025-এ হবে এবং এইগুলোকে তুমি টার্গেট করো। এই সবগুলো একসঙ্গে টার্গেট করতে যেও না, যে কোনো একটা দিকে তুমি ফোকাস করো বেশি। একটা মেজর ফোকাস থাকবে এবং তুমি সব রকম পরীক্ষা দেবে। তুমি রেলের পরীক্ষা টার্গেট করে আছো, এনটিপিসি গ্রুপ ডি একই প্রস্তুতিতে হয়ে যাবে এবং রেলটাকে তখন মেজর করতে হবে এবং তুমি সব পরীক্ষা দেবে, এসএসসি, এমটিএস, জিডি, পিএসসি পরীক্ষা সব দেবে। হয়ে যেতে পারে সেটা আলাদা কথা, বাট রেলটা অবশ্যই টার্গেট যদি থাকে, তুমি এর সঙ্গে এগুলো দিতে পারছো। এসএসসি তুমি মেন টার্গেট, তুমি আনুষঙ্গিক সব পরীক্ষা দেবে যেগুলো তোমার দেওয়ার মতো। পিএসসি টার্গেট করেছো, পিএসসির জন্য পিএসসি যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি তাহলে মূল টার্গেট ওটা রাখো, আনুষঙ্গিক পরীক্ষাগুলো তুমি দিতে থাকো। ঠিক আছে, তাহলে প্রস্তুতি তোমাকে এখন আজ থেকেই নিতে হবে। একটা দিন চলে যাবে মানে কি, তুমি আজকে যদি কিছু জিনিস রেডি না করতে পারো, কিছু তোমার বিষয়গুলো বুঝে না নিতে পারো, অনেকটাই পিছিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে বিষয়টা মাথায় রাখো, প্রত্যেকে পড়াশোনা করতে থাকো। দেখো চেষ্টা করলে অবশ্যই সম্ভব, অনেকে পাচ্ছে এবং তোমরাও পাবে। ঠিক আছে, সকলের জন্য অনেক আমাদের শুভকামনা থাকলো। আজকের সেশন এখানে আমি এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।